সবাই জয়েন হোক। লাস্ট সেশন, এই সেশনে 25-30 মিনিটের মতো ক্লাস নিব, যেহেতু এই উইকে আর ক্লাস হবে না, নেক্সট উইকে, সো একটু কিছু সময় ক্লাস নিয়ে এই জায়গাগুলো ক্লিয়ার করে দিব। এই যে লাস্ট কোশ্চেনটা, এটা পরীক্ষায় থাকে, এটা আসলে এইভাবে হুবহু লিখে দিবা, যেভাবে লিখে দিতেছে ওইভাবে লিখে দিবা। আর কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা করবা, যে কোশ্চেন সলভটা মাস্ট করবা। কোশ্চেন সলভ না করলে আসলে বুঝবা না যে কতটুকু শিখছো, শুধু পড়েই গেছো ওই পড়ে যাওয়ার মধ্যে কোনো লাভ নাই যদি তুমি কোশ্চেন সলভ না করতে পারো। ভাইয়া ফেনল কি ক্লেথরেট যৌগ? ফেনল ক্লেথরেট যৌগ না, ফেনলের ওই যে ওএইচটা থাকে, ওই ওএইচটা ফেনল আমি নিছি জাস্ট বোঝানোর জন্য। ফেনলের পাশে আমি দেখছিলাম যে ওই যে কুইনল বা ক্লেটিকল, সো ওই কুইনল বা ক্লেটিকলের এইটাও কিন্তু ক্লেথরেট যৌগ না, বাট ওরা ক্লেথরেট যৌগ গঠন করে। কিভাবে করে এখন বুঝবা, আমি চিত্রটা আঁকাই তারপরে বুঝবা, চিত্রটা না আঁকাইলে বুঝবা না। ওকে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চেক করা বন্ধ করে এখন, পরে। ওকে, তো আমি শুরু করতেছি। এই জায়গায় এই যে ফিগারটা যেটা দরকার সেটা আমি আঁকতেছি, সবাই একটু ফলো করে এটা কিভাবে আঁকতে হয়, আদারওয়াইজ আঁকতে পারবা না। আর এইটা ক্ল্যাথরেট যৌগ আসলো, এটা যদি আঁকতে না পারো তাহলে মার্ক পাবা না। এখানে ওএইচ আছে, এই যে দেখো। তো এই যে একটা দেখো, এটা হচ্ছে একটা ক্লেটিকল, এই একটা ক্লেটিকল, কুইনল বা ক্লেটিকল, এইটা। এই আরেকটা কুইনল বা ক্লেটিকল পাইলা, এই আরেকটা, বুঝো ফিগারটা, এই আরেকটা কুইনল বা ক্লেটিকল। তিনটা কুইনল বা কেটিকল মিলে একটা কেলাস জালি তৈরি করছে। ওই কেলাস জালির ফাঁকা স্থানে আইসা যখনই ফাঁকা স্থান পায়, ওই যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে ওরা তো কিছুই করতে পারে না, ওরা কিন্তু যৌগটাকে কোনো সমস্যা করবে না, জাস্ট ফাঁকা স্থান পাবে, ওই জায়গায় এসে ঢুকে পড়বে, এভাবে এসে ঢুকে থাকে। এবং এইটাকে এই যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ এইভাবে ঢুকে থাকে, এইটাই হচ্ছে অবরুদ্ধ বা আবদ্ধ থাকা। নিষ্ক্রিয় গ্যাস সমূহ এইভাবে ফাঁকা জালির মধ্যে আবদ্ধ থাকে, বুঝা গেছে? তো চুপচাপ আইসা এইটার মধ্যে অবরুদ্ধ থাকবে, এবং এই যে টোটাল যৌগটা, এই যৌগটাকেই বলা হয় ক্ল্যাথরেট যৌগ। এই যে টোটাল যৌগটা, এটাকেই বলা হয় ক্ল্যাথরেট যৌগ। হ্যাঁ, আনসারই বল। আচ্ছা ভাইয়া, ওই যে ওই জায়গায় হাইড্রোক্সিল একটা ইয়ে আছে না, এটা যদি আমি আলাদা আলাদা দিই ওইটার মতো অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে, কারণ এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, এটা এখন দাও, এটা অর্গানিক না আসলে বুঝবা না। এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বুঝায়। অর্থ অবস্থানে ওইচটা আছে, এই জায়গায় থাকা লাগবে, এই জায়গায় থাকে এটা,
এটা হইতেছে গঠনগত, এই জায়গায় থাকে। সো এটা তুমি এখন বুঝবা না, কারণ হইতেছে অর্গানিক তো পড়াই নাই। তো অর্গানিকে অর্থপেরা, নামকরণের অর্থপেরা অংশে গেলে বুঝতা। আপাতত মনে রাখো যে ওএইচ এর ঠিক পাশে ওএইচ থাকা লাগবে। এবং আরেকটা জিনিস তোমাদের শিখাই, আমি একটু বলি, এই যে OH OH এই জায়গায় দেখো OH OH পরস্পর ডট দ্বারা যুক্ত, এই জায়গায় আবার হাইড্রোজেন বন্ড কাজ করে, এগুলো হইতেছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড যা শেখানোর জন্য বলতেছে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, বাট ক্লেথরের জগতে এটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মনে রেখো এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। ডট দিয়ে যেগুলো এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর এই টোটালটা হইতেছে ক্লেথরেট যৌগ। তাইলে ওই যে ফেনল যেটা ওইটাও ক্লেথরেট না, আবার কুইনল বা কেটিকলও ক্লেথরেট না, বাট কুইনল বা কেটিকল ওরা ক্লেথরেট যৌগ গঠন করে। তাহলে এইখানে গেস্ট কে হইল আর হোস্ট কে হইল, বলো গেস্ট কে আর হোস্ট কে? কুইনল হোস্ট আর আর্গন গেস্ট। আচ্ছা, হোস্ট হইছে যে এটাকে জায়গা দিচ্ছে, আর যে এসে জায়গায় ঢুকছে এ হইতেছে গেস্ট। আচ্ছা, এবার বিজ্ঞানী পাইসেল উনি দেখান যে লিখো সবাই, উনি কি দেখান? উনি দেখেন যে, আচ্ছা দেখেন যে এটা দেখছে প্রথম বিজ্ঞানী পাইসেল, উনি দেখেন যে কিছু জৈব ও অজৈব যৌগ আছে যাদের কেলাস জালির মধ্যে ফাঁকা স্থান রয়েছে। এই যে ফাঁকা স্থান এটা রয়েছে যেখানে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে আবদ্ধ করে রাখা হয়। তো নিষ্ক্রিয় গ্যাস সমূহ সুন্দর করে চুপচাপ এই জায়গায় রাখা হয়, এদেরকে ক্লেথরেট যৌগ বলে। দেখা যায় 8 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে 8 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে 8 থেকে না 4 থেকে 10, 4 থেকে শুরু হয়, 4 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে কেটিকলের কেলাস জালির ফাঁকা স্থানে আর্গন ক্রিপ্টন জেনন ক্লেথরেট যৌগ গঠন করে। এই হইতেছে ক্লেথরেট যৌগের ব্যাখ্যাটা। তো আশা করি এটা আসলে একদম ইজি পিজি লেমন স্কুইজি এই টাইপের আনসার দিতে পারবা। দেখো হয়েছে লেখা সবার? জি ভাইয়া। তাহলে আমাদের ক্লেথরেট যৌগ নিয়ে যে কথাবার্তা ছিল এটা শেষ হয়েছে। এরপরে একটা কোশ্চেন আসে যে সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন? এটারও আমি ব্যাখ্যা দেখাইতেছি। সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন? এটা 19 পড়ছো। ভাইয়া ওই কোশ্চেন আনসার দিবেন না?
কোন কোশ্চেন? যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ ক্লেট্রেট যৌগ গঠন করে। ওইটারই আনসার এই পাশে, এই যে এটা 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 এবং এই ফিগারটা, ওইটারই আনসার এই পাশে এবং এই ফিগারটা, ওইটারই আনসার। নিষ্ক্রিয় বুঝতে গ্যাস পেরেছি সমূহ ভাইয়া। ক্লেট্রেট যৌগ গঠন করে। ওকে, এই বারবার ঢুকে বের হয়ে এগুলো না করে ক্লাসটা করো। আসবে, সবকিছুই আসবে, গ্রুপ 17 টত্র সব দেখাবো। সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন? এই একটা কোয়েশ্চন যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, এটা এমসিকিউতে আসে যে নিচে কোন ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। এরপরে কোয়েশ্চনও আসে যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। সোডিয়াম ধাতুকে বায়ুতে বা পানিতে রাখা যায় না। ধাতুকে বায়ুতে, কোশ্চেনের আনসারটা আমি লিখে দিতেছি, একদম A to Z লিখে দিচ্ছি, এইভাবে আসলে পরীক্ষা তুলে দিবে। এটা রাখা যায় না, কারণ বায়ুতে রাখলে, কারণ বায়ুতে রাখলে সোডিয়াম ধাতু বায়ুর অক্সিজেন এর সাথে, হ্যাঁ মাসুদ তোমার যে ইংলিশ টার্ম গুলো আছে ওইগুলো আমার দেখাবা যে কোন জায়গায় ওটা বুঝো নাই। বায়ুতে রাখলে সোডিয়াম ধাতু বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, উৎপন্ন করে। লিখছো? সোডিয়াম প্লাস অক্সিজেন তৈরি করে সোডিয়াম অক্সাইড। পরে ওই সোডিয়াম অক্সাইডটা, এই সোডিয়াম অক্সাইড পরবর্তীতে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইড এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, সোডিয়াম কার্বনেট তৈরি করে। বুঝা গেছে? সোডিয়াম অক্সাইড পরবর্তীতে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, অর্থাৎ সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট Na2CO3 এটা তৈরি করে। আচ্ছা, পানিতে রাখলে এইটা হয়ে যায়, মানে সোডিয়াম ধাতুকে তুমি বায়ুতে নিরাপদে রাখতে পারবা না, সে বায়ুতে বিক্রিয়া করবে, করে সোডিয়াম অক্সাইড সোডিয়াম কার্বনেট এইগুলা তৈরি করবে। মানে তুমি সোডিয়াম ধাতুকে বায়ুতে যদি রেখে দাও তাহলে কিছুক্ষণ পর আর সোডিয়াম ধাতুকে সোডিয়াম ধাতু হিসেবে পাবা না, সে রিঅ্যাকশন কইরা যৌগ তৈরি করে ফেলবো। দ্যাটস ওয়াই তুমি আর অক্ষত অবস্থায় সোডিয়াম ধাতুকে পাবা না। এটা হইতেছে বায়ুতে রাখলে প্রবলেম। আবার সোডিয়াম ধাতুকে যদি তুমি পানিতে রাখো তাও প্রবলেম। আবার পানিতে রাখলে সোডিয়াম ধাতু পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস
তৈরি করে। বুঝা গেছে? পানিতে রাখলে সোডিয়াম ধাতু পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর এইখানে তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবং এই হাইড্রোজেন গ্যাসটা এটা হয় দহনযোগ্য জ্বালানি। এই যে হাইড্রোজেন গ্যাস সে একটা দহনযোগ্য জ্বালানি, ফলে এখানে বিস্ফোরণ হয়, প্রচুর তাপ তৈরি হয়। ভাইয়া ওই যে জি। পানির আগে টু হবে না? মানে পানির আগে খেয়ে দাও। হ্যাঁ, সমতা মিলছে না তো ওই যে। আচ্ছা, ওকে। তো দহনযোগ্য জ্বালানি, প্রচুর তাপ সৃষ্টি হয়, আগুন ধরে যায়। প্রচুর তাপ সৃষ্টি হয়। আচ্ছা, তো এই যে দেখো পানিতে রাখলেও প্রবলেম, বায়ুতে রাখলেও প্রবলেম। কি ধরনের প্রবলেম এইগুলা তুলে দিতে হবে। বায়ুতে রাখলে কি বিক্রিয়া করে, পানিতে রাখলে কি বিক্রিয়া করে, এই জিনিসগুলা তুলে দিতে হবে। এজন্য সোডিয়াম ধাতুকে অক্ষত অবস্থায় পাওয়ার জন্য সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। তাইলে ভাইয়া কেরোসিনের সাথে কি বিক্রিয়া করবে না না সোডিয়ামটা? না, কেরোসিনের সাথে বিক্রিয়া করে না। কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, কেরোসিনের সাথে সে বিক্রিয়া করে না। তো এটা তুলো, এবং আশা করি এটা বুঝছো কেন সোডিয়াম ধাতুকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। তো শেষ, এই জায়গাটা শেষ। এইবার আমরা যাই, এখানে ছবি তুলে ফেলো, এই জায়গাটা শেষ। কেরোসিন একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের সাথে সোডিয়ামের বিক্রিয়া হয় না। ধাতুর সাথে হাইড্রোকার্বনের বিক্রিয়াটা খুবই কম হয়, এবং কেরোসিনের যে মেকানিজম উচ্চতর হাইড্রোকার্বন হওয়ার কারণে সে সহজে ধাতুর সাথে রিঅ্যাকশনে যায় না। স্ট্রাকচার অফ কার্বন ডাইঅক্সাইড। স্ট্রাকচার অফ কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে একটু কথা বলি, এবং এইটাই হচ্ছে ফাইনাল টপিকস। এই জায়গাটা ক্লিয়ার করে দেই। কার্বন ডাইঅক্সাইড, এটা যদি আমরা গঠন দেখি, এই হইতেছে কার্বন ডাইঅক্সাইডের গঠন। আচ্ছা, তো এই কার্বন ডাইঅক্সাইডের গঠনে এইখানে দেখো অক্সিজেনে, এই যে প্রত্যেকটা অক্সিজেনে দুইটা করে লোন পেয়ার থাকে। প্রত্যেকটা অক্সিজেনে দুইটা করে লোন পেয়ার থাকে। এবার এই যে কার্বন ডাইঅক্সাইডের যদি আমি কার্বনের কথা বলি, কার্বন, তো কার্বনে দেখো, কার্বনের আমরা যদি লোন পেয়ার, এবং এই 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 কোশ্চেনটা আসে, এটা আইআইটি তেও আসছিল, আইআইটি এক্সামে আসছিল। কোশ্চেনটা এমন ছিল যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনে লোন পেয়ার এবং বন্ড পেয়ার সংখ্যা কত। সো লোন পেয়ার দেখো কার্বনে, তুমি খেয়াল করো লোন পেয়ার এবং বন্ড পেয়ার। কার্বন ডাইঅক্সাইড এর কার্বন ডাইঅক্সাইডের কার্বনে লোন পেয়ার কয়টা বলো? কার্বন ডাইঅক্সাইডের কার্বনে লোন পেয়ার কয়টা? কেউ বলতে পারবে না? এতজন স্টুডেন্ট কেউ এটা জানো না? দেখি তো বলা যায়। শূন্য। কার্বনে তো কোনো লোন পেয়ার নাই। বন্ড পেয়ার হইতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা। তো টোটাল হইতেছে কার্বন ডাইঅক্সাইডে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের সংখ্যা হইতেছে 4। কার্বন ডাইঅক্সাইডের কার্বনে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের সংখ্যা হইতেছে 4। ভাই বন্ড পেয়ার দুইটা হবে না? ওই পাশে দেখো, এই কার্বনে এইখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বনে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, টোটাল 4 না? কার্বনে দেখো না, এপাশ ওপাশ দুপাশই তো তাকাইতে হবে, যে কোনো এক পাশ দেখলে তো হবে না। আমি কার্বন ডাইঅক্সাইডে কার্বনে বলছি, আমি বলি নাই কার্বন ডাইঅক্সাইডের একটা সিও বন্ডে, এই কথা আমি বলি নাই। কার্বন ডাইঅক্সাইডে কার্বনে বলছি, কার্বন ডাইঅক্সাইডে কার্বন, দ্যাটস ওয়াই পুরোটা নিয়ে বলতে হবে। আমি কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সিও যেটা, যে কোনো একটা সিওর কথা বলি নাই। কোশ্চেন বুঝে লাগবে। এরপরে দেখো, বুঝছি ভাই।
প্রিপারেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি, কিভাবে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা যায়। তো নরমাল মেথডটা যেটা, নরমাল মেথড হচ্ছে কার্বন এর মধ্যে যদি তুমি অক্সিজেন প্রবেশ করাও, কার্বন এবং অক্সিজেন, এটা হচ্ছে যদি অক্সিজেন থাকে এক্সেস মানে অতিরিক্ত অক্সিজেন থাকে, তাইলে এইখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। আর যদি কার্বন এবং অক্সিজেনটা যদি থাকে লিমিটেড অক্সিজেন থাকে, তখন এখানে তৈরি হয় কার্বন মনোক্সাইড। মনে রাখো, কার্বন এবং অক্সিজেনে যদি অক্সিজেন থাকে এক্সেস, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড, যদি লিমিটেড থাকে তাহলে তৈরি হবে কার্বন মনোক্সাইড। এই একটা গেল। এরপরে দেখো মিথেন প্লাস অক্সিজেন, মিথেন অক্সিজেন এইগুলো হচ্ছে নরমাল বিক্রিয়া, প্রাকৃতিক ভাবে এই বিক্রিয়াগুলো হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি। মিথেনের দহন, এটাকে বলা হয় মিথেনের দহন। এই বিক্রিয়াটাকে আমরা যদি বলি মিথেনের দহন মানে কম্বাশন অফ মিথেন, ইংরেজিতে আমরা যদি বলি কম্বাশন অফ মিথেন, মিথেনের দহনে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। এই বিক্রিয়াগুলো মনে রাখো, এগুলো বাচ্চাকালে পড়ছে বিক্রিয়াগুলো। এটা হচ্ছে নরমাল মেথড। এবার ল্যাবরেটরিতে যদি করা হয় মানে গবেষণাগারে, যেটা হচ্ছে কৃত্রিম আর্টিফিশিয়াল, যেটা আমরা করি ল্যাবরেটরি প্রস্তুতি, এইখানে যেটা করা যায় সেটা হইতেছে, এবং এইটা তোমরা 9-10-এ পড়ে আসছো, এইটা অ্যাসিড খার একটা চ্যাপ্টার ছিল এইরকম, যে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এই বিক্রিয়ায় দেখা যায় যে চুনের পানি গুলা করে সামথিং একটা তৈরি হয়। তো ক্যালসিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়া তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন কার্বনেট। এবার তোমাদের একটা জিনিস আমি শিখাই দিই, সবসময় এটা একদম অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিবা, টিএম মানে হইতেছে ঠাটা মুখস্থ, ঠাটা মুখস্থ করবা। সেটা হইতেছে যখনই H2CO3 মানে হইতেছে হাইড্রোজেন কার্বনেট, H2CO3 উৎপাদে থাকে, আবারও বলতেছি H2CO3 উৎপাদে থাকলে তা কখনোই H2CO3 হিসেবে উৎপাদে থাকতে পারে না। এটা অল টাইম উৎপাদে থাকলে এটা অল টাইম বিয়োজিত হয়ে থাকে, পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়ে থাকে। H2CO3 উৎপাদে থাকলে তা কখনোই H2CO3 হিসেবে উৎপাদে থাকতে পারে না। এটা হইতেছে ইনঅর্গানিক রিঅ্যাকশনের একদম ট্রু কথা। H2CO3 উৎপাদে থাকলে তা পানি এবং কার্বন ডাই অক্সাইডে বিশ্লিষ্ট হয়ে থাকে, পানি এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে থাকে H2CO3। এটা তো আজকের পর থেকে H2CO3 উৎপাদে দেখবা, দেখা মাত্রই বুঝবা যে আসলে H2CO3 হিসেবে থাকবে না, থাকবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আনসারই বল। আচ্ছা ভাইয়া, ওইটা আরেকভাবে বলা যায় না আসলে, মানে বাইকার্বনেট গুলো তো ভাইঙ্গা লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। হ্যাঁ, এইটা তোমরা পড়ছো হচ্ছে অ্যাসিড খার 9-10-এ পড়ছো। তো ওইটাই আমি হ্যাঁ বুঝাই ভাইয়া, যে H2CO3 টা উৎপাদে কখনোই থাকে না। এবং এই হইলো একটা বুঝাইলাম, আরেকটা তোমাদের দেখাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেরও ব্যাপারটা সেম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি উৎপাদে থাকে, তা কখনোই মনে রাখো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে উৎপাদে থাকে না, সে অ্যামোনিয়া গ্যাস এবং পানি হিসেবে থাকে। এই আরেকটা জিনিস দেখাইলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা উৎপাদে থাকলে মনে রাখো এটা কখনো উৎপাদে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে থাকবে না, অ্যামোনিয়া এবং পানি হিসেবে থাকবে, অ্যামোনিয়া এবং পানি হিসেবে থাকবে। এটা লিখে রাখো। তো এই হইতেছে ল্যাবরেটরি প্রস্তুতি, এই বিক্রিয়াগুলো মনে রাখো। কার্বন ডাই অক্সাইড প্রিপারেশনের বিক্রিয়া দেখাইলাম, নরমাল মেথড, ল্যাবরেটরি প্রস্তুতি, এবং ফাইনালি আমরা অ্যালকালির সাথে মানে ক্ষারের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিয়েই আজকে ক্লাসটা শেষ করতেছি। ক্ষারের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দেখো 5 মিনিটের একটা ক্লাস হবে, ওইটা আমি শেষ করে দিচ্ছি। এই জায়গাগুলো বইয়ে এত ভালোভাবে না, কিন্তু উদ্দীপকে থাকে, এমসিকিউতে থাকে এই জিনিসগুলা। হয়েছে সবার লিখে এটা? জি ভাইয়া। ওকে, সবার হইতেছে মানে ফরজ কাজটা শেষ করলেই হইছে না, 1-2 করে বের হইতেছে, সময় হয়ে যাইতেছে, এমন একটা অবস্থা। রিঅ্যাকশন অফ কার্বন ডাই অক্সাইড উইথ অ্যালকালি। সারা ক্লাস করছো লাইভ, লাস্ট 5-10 মিনিটের জন্য রেকর্ড দেখে মানে নাই, লাইভ করে ফেললেই হয়।
রিঅ্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড উইথ অ্যালকালি। তবে ঠিক আছে, আজকে মোটামুটি স্টুডেন্ট ছিল উপস্থিত, তাও 4-5 জন নাই, ওই অ্যাসাইনমেন্ট জমা টমা হ্যান ত্যান প্রবলেম। তো দেখো কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম কার্বনেট আর কি তৈরি করে, পানি তৈরি করে। এই হচ্ছে বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা এইভাবে হয় না। কার্বন ডাইঅক্সাইডের সাথে এই যে ক্ষারের বিক্রিয়াটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি করে। এটা সমতা করে তোমরা নিজেরা করবা, এই যে সমতা করে দিলাম। তো এই বিক্রিয়াটা এইভাবে হয় না, এই বিক্রিয়াটা হয় 2 ধাপে। প্রথম ধাপে দেখো, প্রথম ধাপে যেটা হয়, কার্বন ডাইঅক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু জলীয় দ্রবণ, সো কার্বন ডাইঅক্সাইডটা শুরুতে পানির সাথে রিঅ্যাকশন করে ওই যে H2CO3 বা হাইড্রোজেন কার্বনেট তৈরি করে। এরপরে ওই হাইড্রোজেন কার্বনেটটা ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে সোডিয়াম কার্বনেট আর পানি। ওকে, সো এই হইল বিক্রিয়াটা। এবার আমি যদি এক্সেস, এইখানে কথা হইতেছে যদি আমি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেওয়া শুরু করি, এক্সেস কার্বন ডাইঅক্সাইড, এক্সেস কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি দেই, মানে এই যে এই যৌগে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমি যদি বাড়ায় দিই, তখন যেটা হয়, তখন বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা তখন ক্ষারের সাথে বিক্রিয়া করে আগে তৈরি করছিল সোডিয়াম কার্বনেট, এখন তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আর পানি তৈরি করে। আশা করি পার্থক্য বুঝছো। যখন তুমি কার্বন ডাইঅক্সাইড, লিমিটেড কার্বন ডাইঅক্সাইড থাকবে, তখন তৈরি করবে সোডিয়াম কার্বনেট, সেটা তুমি পটাশিয়াম নিলেও হবে পটাশিয়াম কার্বনেট। আর যখন তুমি এক্সেস কার্বন ডাইঅক্সাইড নিবা, তখন বাইকার্বনেট ফর্ম করে, বাইকার্বনেট ফর্ম করে এক্সেস কার্বন ডাইঅক্সাইড নিলে, মনে রাখো বাইকার্বনেট ফর্ম করে। তো তোমাদের কোশ্চেন হইতেছে, তোমরা নিজেরা করবা সেলফ টেস্ট, এটা আমি সব সময় দেই, সেলফ টেস্ট। সেটা হইতেছে কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কেমন হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কেমন হবে, আর অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সাথে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এটা যদি নাও, তাহলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি তৈরি হবে। সেম এজ এই 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 অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা আইআইটি তে আসছিল। হইছে কিনা লেখা? শেষ হইলো? শেষ না, আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দেয় এই ক্লাসে। এটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, এটা হয় ক্যালসিয়াম বাইকার্বনেট। হইছে লেখা? এই যে মাইক্রোফোন অন করে ঝামেলা করতেছস, হইছে লেখা? এবার তোমাদের লাস্টের একটা জিনিস, এতটুকু পর্যন্ত শেষ। তো এই জিনিসটা হইতেছে তোমরা ভুল করো যে জায়গাটা, সেটা হইতেছে জারক বিজারকে, জারক বিজারকে ভুল করো। এবং ওই ভুল করাটা কি আমি একটু বলি। ধরো আমি লিখলাম জারণ যে, তার হয় কি আমরা জানি বিজারক, জারণ যে সে হয় বিজারক, বিজারক যে সে হয় কি জারক। তো তোমাদের এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। তো প্রবলেম যেটা হয় তোমাদের, সেটা হইতেছে বিজারক সে কি নিজে বিচারিত হয় না সে নিজে জারিত হয়, জারক সে কি নিজে জারিত হয় না নিজে বিচারিত হয়। এই কনফিউশনটা তোমরা অনেকে ভুল করো, এই ব্যাপারটা বুঝো না, যার কারণে এমসিকিউ ধরতে তোমাদের প্রবলেম হয়। তো জারণ বিচারক, বিজারণ জারক, তো আমি এটা বিজারক লিখে দিছি, আচ্ছা ওকে আমি ঠিক করতেছি, বিজারণ জারক। তো এইখানে প্রবলেম যেটা হয় যে বিচারক কি নিজে বিচারিত হয়, বিচারক কে নিজে জারিত হয়, জারক কি নিজে জারিত হয়, জারক কি নিজে বিচারিত হয়, এই কনফিউশনটা তোমরা ধরতে পারো না। সো এইটা আমি সবসময় একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হইতেছে অল টাইম মনে রাখো প্রথারক, প্রথারক এটার সাথে মিলাবা, মিলাইলে বুঝবা। প্রথারক আমার একটু বলো তো, প্রতারক কি নিজে প্রতারিত হয় না অন্যকে প্রতারিত করে? অন্যকে প্রতারিত করে। প্রতারক অন্যকে প্রতারিত করে, দ্যাটস ওয়াই তুমি ওইটার সাথে মিলাও,
বিচারক অন্যকে বিচারিত করে, জারক অন্যকে জারিত করে, নিজে বিচারিত হয়। বুঝা গেছে? সো প্রথারকের সাথে মিলাবা, একদম আনসারটা পেয়ে যাবা। প্রথারক অন্যকে প্রতারিত করে, ঠিক সিমিলারলি বিচারক অন্যকে বিচারিত করে, জারক অন্যকে জারিত করে। সো এই কনফিউশনটা থাকবে না, তোমাদের অনেকেরই এই জায়গায় কনফিউশন থাকে, যার কারণে এমসিকিউতে আসলে ভুল করে ফেলো। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের নেক্সট ক্লাস হবে রবিবারে। যা পড়াইছি আজকের ওই জিনিসগুলো সবাই নোট ডাউন করে ফেলবা, ভালোভাবে লিখবা। আর হচ্ছে ওই আমার ফেসবুক গ্রুপে, এটা বারবার আমি বলি ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য, এটা নিজেরা করবা, নিজ দায়িত্বে করে ফেলবা। তো এই ছিল আজকের ক্লাস, সবাই লিভ নিতে পারো, সমস্যা না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, নিজেরাও ভালো থাকো, পড়াশোনা ভালোভাবে করো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। বাই বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।